হায় হায় হায়, আমার এতদিনের মন্ত্রী শেষে কিনা বাঘের মুখে জীবনটা দিল। মহারাজা কৃষ্ণচন্দ্র, তোমাকে সান্ত্বনা জানাবার কোনো ভাষাই আমার নেই। তোমার মন্ত্রীকে রক্ষা করতে পারলাম না আমি। আসলে আমি যে বড় অসহায়। শোনো শোনো, আমি বলি কি, তোমরা কৃষ্ণনগরে ফিরে যাও। ফিরে যাবার জন্য তো আসেনি আরবরাজ। কি বলছো কি গোপাল? আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কিছু বলবে সেনাপতি? জাহাপানা, এইমাত্র খবর পেলাম ওই কাল রাতেও এই ভয়ঙ্কর বাঘ লোকালয়ের ভেতর ঢুকে একজনকে মুখে করে তুলে নিয়ে গেছে। বলো না, আর বলো না। হর দিন 2-3টে করে মানুষ হারিয়ে যাচ্ছে আবার সাধের এই আরব রাজ্য থেকে। আমার এত সৈন্য সামন্ত থাকতেও কিছুতেই বাঘটাকে মারা যাচ্ছে না। কি করে মারবো হুজুর? তীর, ধনুক, বর্ষা, বল্লম সব যে হজম করে ফেলছে ওই মানুষ খেকো বাঘ। হুজুর মাফ করবেন, আমার মনে হয় ওই বাঘটা রক্ত মাংসের নয়, ও একটা জিন। মহারাজ কৃষ্ণচন্দ্রকেও তো সাহায্য চেয়ে পত্র পাঠানো হলো, কই কই তারাও তো এলো না। খোদাবন্ত, মহারাজ কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড় ও আরো একজন আসছেন। ওরা এসে গেছে? বাহ 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 বাহ, বহুত খুব বহুত খুব। এসে গেছি বাদশাহ হুজুর। এসো 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 গোপাল, এসো। আসুন আসুন মহারাজা কৃষ্ণচন্দ্র। তা ইনি কে? এনাকে তো ঠিক। ও হচ্ছে আমার মন্ত্রী। বহুত খুব বহুত খুব। তা চলুন চলুন, এখন আমার প্রাসাদে গিয়ে বিশ্রাম করবেন। পরে আমার বিপদের সব কথা বলবো তোমাদের গোপাল। চলো। হ্যাঁ, বলেন কি আরবরাজ, আজ অব্দি ওই বাঘটা 1000 খানেক মানুষ মেরেছে। হ্যাঁ তাই তো। আরে শুধু রাতের বেলা কেন, আজকাল দিনের বেলাতেও মানুষ খুব একটা আর রাস্তাঘাটে বের হচ্ছে না। এভাবে চলতে থাকলে তো আমার এই আরব রাজ্য একেবারে শুনশান, একেবারে মরুভূমি হয়ে যাবে। সে তো খুবই চিন্তার কথা। তা গোপাল, তুমি কিছু বলো। এখানে এসেও গোপালকে তোল্লাই, হ্যাঁ? কেন, আমি কি কোনো পরামর্শ দিতে পারি না? মহারাজ, আমি কি কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবে, তবে গোপালের পর। আচ্ছা আরবরাজ, ওই বাঘটার ব্যাপারে আপনাকে কি দু একটা প্রশ্ন করতে পারি? দু একটা কেন, 1000 লোক মারা পড়েছে ওই বাঘের মুখে। তাই তাই 1000টা প্রশ্ন করলেও তার উত্তর দিতে আমি রাজি আছি গোপাল। বলো 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 বলো, কি বলবে বলো। আচ্ছা, এই আরব দেশে এর আগে কি এরকম কোনো বাঘ দেখা গেছিল? শুধু আগে কেন, কসমিন কালেও না। ওই খানটাতেই কেন জানি না আমার কেমন খটকা লাগছে। বালির দেশ এই আরবে কেলেপানা গুলে বাঘ দেখা গেলেও যেতে পারে, কিন্তু যা শুনলাম তাতে এ বেটা বাঘ তো একেবারে আমাদের দেশের ডোরাকাটা বাঘ। তা সে এখানে এলো কি করে? বাঘটা কি করে মারা যায় সে চর্চা ছেড়ে বাঘটা এলো কি করে তাই নিয়ে পড়লো। আরে বুদ্ধির জাহাজ, বাঘ যে করেই আসুক না, তাতে তোর কি? হ্যাঁ, আমার মনে হয় মহারাজ কি করে বাঘ মরবে গোপাল সেই মতলবই বার করুক। সে তো বলবোই। তাই বাঘ বাবাজির ব্যাপারে কিছু সুলুক সন্ধান করে নিচ্ছি। আপনি এখন ধৈর্য ধরে শুধু শুনে যান, পরে না হয় মন্তব্য করবেন, ঠিক আছে? বাঘ কি করে এলো তা তো জানি না,
আচ্ছা, বাঘটাকে মারা অথবা ধরার জন্য আজ অবধি কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? চৌকিতে চৌকিতে পাহারা বসানো হয়েছে। দেখা মাত্রই আমার সৈন্যরা বাঘের দিকে ছুঁড়ে মেরেছে তীর, ধনুক, বর্ষা, বল্লম। না না, তাকে তাকে মারা যায়নি। কেন? সব অস্ত্র তার গায়ে লেগে ফিরে এসেছে। এটা ওই সপ্তম আশ্চর্যের আরেক আশ্চর্য। আমার সেনাপতির ধারণা বাঘটা রক্ত মাংসের নয়, হ্যাঁ, তাহলে কিসের? ওটা একটা ভৌতিক বাঘ, ওটা একটা জিন। বুঝলাম। কি বুঝলে গোপাল? ব্যাপারটা খুবই গোলমেলে। ঠিক আছে, মারা যখন যাচ্ছে না, তখন টোপ দিয়ে ওটাকে ধরতে হবে। মতলব আমাদের দেশে বাঘ ধরতে হলে ভেড়া অথবা ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে গাছের তলায় বেঁধে রাখা হয়। খাবারের লোভে বাঘ এসে যেই টোপকে ধরতে যায়, অমনি গাছের ডালে বসা শিকারী তীর অথবা বর্ষা ছুঁড়ে বাঘটাকে মেরে ফেলে। এ তো খুবই ভালো ব্যবস্থা। আমি কিন্তু বাঘটাকে প্রাণে না মেরে জ্যান্ত ধরতে চাই। স্বাদ কত, জ্যান্ত ধরবেন? কি করে? কি করে? ওই ছাগল বা ভেড়াটার সারা গায়ে আমি আফিম মাখিয়ে রাখি। বাঘ ওটাকে খেলেই আফিমের ঘোরে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়বে, তখন বাঘটাকে জালে ধরা যাবে। তুমি কবে সব করতে চাও গোপাল? কালই। তবে তার আগে আপনার সেনাপতির সাথে আমি একটু কথা বলে নিতে চাই। ঠিক আছে, আমি এক্ষুনি তাকে ডেকে পাঠাচ্ছি। এই, কে আছিস? সেনাপতিকে এত্তেলা দে। আমি এই জঙ্গলে ভেড়ার টোপ রাখবো বলে স্থির করেছি। ওই জঙ্গলে? ওটা কিন্তু খুব ভয়ঙ্কর জঙ্গল। বাঘটা নিশ্চয়ই শহরের ভেতরে থাকে না, আর কাছাকাছি জঙ্গল বলতে তো ওইটাই। হ্যাঁ, তা ঠিক। তাহলে একটা ছাগল কি ভেড়া দেবে না আমায়? সঙ্গে সৈন্য সামন্ত লাগবে তো? না না, ওসব কিছু লাগবে না। বেশি লোক হলে তো বাঘ আসবে না, তাই আমি একলাই যাব ওই জঙ্গল। বিলকুল একলা যাবেন? কিন্তু আপনার কিছু হয়ে গেলে? অঙ্কটা বাড়বে। বুঝলাম না। বাঘটা আজ পর্যন্ত 1000টা মানুষ মেরেছে, আমি মরলে 1001 হবে। দিনের পরে রাত হলে রাতের পরে কি বলো সেনাপতি, বলো রাতের পরে কি বলো তো? এই, এখান থেকে এখন যাও তো। আমরা মরছি কিনা নিজেদের জ্বালায়, আর উনি এসেছেন পাগলামি করতে। পারে না জানো না তাই পারো না তাই জানো না। দুও লোকটা কে? আগে এই আরব রাজ্যের বিজ্ঞানী ছিল, এখন পাগল হয়ে গেছে। দেখা হলেই উল্টো পাল্টা প্রশ্ন করে মাথা খারাপ করে ছেড়ে দেয়। থাকে কোথায়? কে জানে, এই জঙ্গলে ফঙ্গলে ঘুরে বেড়ায় হয়তো। ওর কথা বাদ দিন, এখন চলুন আপনার ওই বাঘ ধরার সব বন্দোবস্ত করে দিই। অদ্ভুত ব্যাপার, লোককে শহর থেকে বাঘে টেনে নিয়ে যাচ্ছে, আর এ কিনা একাই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, অথচ বাঘে ছুটছেই না। একেই কি ভাগ্য বলে? আসছে। এটা কি হলো? মুখের সামনে শিকার পেয়েও বাঘ মামা চলে যাচ্ছে কেন? যাচ্ছে না। ভেড়াটাকে না খেলে বাঘটাকে জালে জড়াবো কি করে? গোপাল, 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 তুমি কোথায়? গোপাল! আমি এইখানে, সাবধানে, কাছেই বাঘ আছে। ব্যাটা নিশ্চয়ই আমাকে ভয় দেখিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করছে। থাক বাঘ, আমি এসে গেছি। এই তো ভেড়া, বাঘে ছোঁয়নি তো। না, শুধু শুকেছে। ঠিক ধরেছিলাম, বাঘে একে খাবে না গোপাল। এভাবে বাঘে ভেড়া খাবে না। সে ঠিক আছে, কিন্তু আপনি এভাবে এখানে এলেন কি করে? শুধুমাত্র সাহসের জোরে? তুমি কি ভাবো সাহস কেবল তোমারই আছে, আমার নেই? এবারে গাছের ডালে বসে দেখো কিভাবে বাঘকে টোপ খাওয়াতে হয়। আরে ওটা কি করছেন? ভেড়ার গায়ে রক্ত মাখাচ্ছি। কেন? রোজ রোজ মানুষ খেয়ে খেয়ে বাঘটার নাকে রক্তের গন্ধ লেগে আছে যে। রক্তের গন্ধ না পেলে ও শিকার ছুঁবে কেন? গোপাল, তুমি বুদ্ধিমান হতে পারো, কিন্তু মনে রাখবে আমিও কম যাই না। এইবার দেখি
বাঘ কেমন শিকার না খেয়ে চলে যায়। বাঁচাও গোপাল, বাঁচাও! আরে আরে হায় ভগবান, আমাকে টেক্কা দিতে এসে শেষে কিনা নিজেই বাঘের পেটে চলে গেল। হায় হায় হায়, আমার এতদিনের মন্ত্রী শেষে কিনা বাঘের মুখে জীবনটা দিল। মহারাজা কৃষ্ণচন্দ্র, তোমাকে সান্ত্বনা জানাবার কোনো ভাষাই আমার নেই। তোমার মন্ত্রীকে রক্ষা করতে পারলাম না আমি। আসলে আমি যে বড় অসহায়। শোনো শোনো, আমি বলি কি, তোমরা কৃষ্ণনগরে ফিরে যাও। ফিরে যাবার জন্য তো আসেনি আরবরাজ। কি বলছো কি গোপাল? এভাবে তোমাদের মন্ত্রীর জীবন চলে যাওয়ার পরেও তুমি থেকে যেতে চাইছো? শুধু থেকে যেতে চাইছি না, বাঘের অত্যাচার চিরকালের জন্য বন্ধ করতে চাইছি। শুনুন আরবরাজ, মানুষ খেকোটার মুখোমুখি হতে আমি আবার ওই জঙ্গলে যাব, এবং আজই। আমি বলি কি গোপাল, কিছু সৈন্য সামন্ত যাক তোমার সঙ্গে। না আরবরাজ, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তাই যা করতে হবে একলাই। বাঘটাকে আজ ভালো করে নজর করতে হবে, আর গাছের তলায় এলেই ডালের উপর থেকে ছুঁড়ে দিতে হবে জাল, তারপর যা হবার হবে। বাবারে! হে মা ভবানী, রক্ষে করিস মা, এত তাড়াতাড়ি ভবলীলা সাঙ্গ করে দিস না যেন। কিরকম যেন একটা খটকা লাগছে। বেটা কানা নাকি? মুখের সামনে দাঁড়িয়ে আছি, অথচ মনে হচ্ছে যেন দেখতে পাচ্ছে না। বাবা, বাঘের গাটা কি ঠান্ডা রে, যেন বরফ। যা ছেলে, মুখের সামনে আমার মতো এমন একটা নধর শিকার পেয়েও বাঘ বেটা যে রণভঙ্গ দিল, ব্যাপারটা কি? শুটকো মন্ত্রীকে তো খেলো, অথচ আমাকে ছেড়ে দিল না। এটাও একটা খটকা। জয় মা বুদ্ধিশ্বরী, মাথার খোলে আরেকটু বুদ্ধি ভরে দে মা, তাহলেই সব রহস্যের সমাধান হয়ে যাবে। কি বলছো কি গোপাল? কি এমন হলো যে দুম করে কৃষ্ণনগরে ফিরে যেতে চাইছো? আমার খটকার কথাগুলো কি মহারাজকে বলবো? না থাক, যা পেট পাতলা মানুষ, এখনই হয়তো আরবরাজকে সব বলে বসবে, তারপর এক কান থেকে পাঁচ কান হলেই। কি হলো গোপাল? আহা, কি বিড়বিড় করছো বলো তো? আমার কথার উত্তর দাও। আগে ওই বউয়ের জন্য আমার খুব মন কেমন করছে মহারাজ। চিরকালের মতো বাঘের পেটে চলে যাবার আগে তাকে একবার আমার শ্রীমুখটা দেখিয়ে আসি। ও, তার মানে তুমি পালিয়ে যেতে চাইছো? সে আপনি যেমন ইচ্ছে ভাবতে পারেন। ছি ছি গোপাল, এই নিজেই বললে এখানকার লোকেদের বাঁচাবে। আরবরাজ তোমার উপর কতটা ভরসা করে বসে আছে বলো তো? কিন্তু তার ভরসার দাম চোকাতে হলে আমি নিজেই যে ফর্সা হয়ে যাব মহারাজ। তাহলে দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, যাও। যথা আজ্ঞা। আপনি তাহলে থেকে যান, উড়ুক্কু জুতো পায়ে দিয়ে আমি যাই কেটে। গোপাল, তোমার সাথে আমিও একমত। ওটা ওটা আসল বাঘ নয়। আসল বাঘ হলে কখনোই এমনটা হতো না। তাহলে ওটা কিসের? ধাতুর তৈরি নকল বাঘ। তাহলে ওটা চলাফেরা করছে কিভাবে? বেতার তরঙ্গের সাহায্যে। হয়তো হয়তো দূর থেকে কেউ ওটা চালাচ্ছে। ঠিক তাই পাতায় ভরা গাছের ডাল নিয়ে আমি ঝোপের মধ্যে পড়ে যেতেই যে বেটা শয়তান ধাতুর বাঘটাকে নিয়ন্ত্রণ করছিল,
সে আমাকে ঠিক মতো দেখতে পায়নি, তাই বাঘ আমাকে না কামড়ে ফিরে গেছে। তোমার তোমার অনুমান একেবারে নিখুঁত গোপাল, কিন্তু কিন্তু সে কে সেটা কি বুঝতে পারছো? বুঝতে পেরেছি, এক পাগল বিজ্ঞানী ওই জঙ্গলে বাঘের ডেরায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাঘে তাকে স্পর্শ করছে না। ওই বিজ্ঞানী আছে এই সবের পেছনে। এখন বলুন তো, এই নকল বাঘের দৌরাত্ম্য বন্ধ করা যায় কিভাবে? দেখাচ্ছি। একবার জঙ্গলের মধ্যে ঢুকে দেখি, যদি ব্যাটাকে পাওয়া যায়। হ্যাঁ, বাঘের পিঠে পাগলা বিজ্ঞানী। তার মানে যা অনুমান করেছিলাম তাই, বাঘ তাহলে জ্যান্ত নয়, ধাতুর তৈরি বড় মাপের বাঘ পুতুল। হাতের যন্ত্র টিপে পাগলা বিজ্ঞানী এটাকে চালিয়ে নকল বাঘ দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। কিন্তু কেন? বাঘাটা বলতো, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি রাজার দরবারে। শুনেছি রাজাকে বুদ্ধি দিতে আসা বুদ্ধিমান গোপালও নাকি তোর ভয়ে পালিয়ে গেছে। এই মৌকায় আজ আচ্ছা করে রাজাকে ভয় দেখাতে হবে তোকে। হ্যাঁ, ব্যাস তাহলেই কেল্লা ফতে। ভয় পেয়ে রাজা সিংহাসন ছেড়ে পালালেই ওই সিংহাসন টুকুস করে আমি বসে পড়বো, দখল নেব আমি। তাহলে এই ব্যাপার, ভয় দেখিয়ে সিংহাসন দখল করাই শয়তানটার আসল উদ্দেশ্য। ঠিক আছে, নকল বাঘের পিঠে এগিয়ে চলো নকল পাগল, আমি আসছি পিছু পিছু। গোপাল তো সহজে দমে যাওয়ার পাত্র নয়, তাহলে বাঘের ভয়ে এভাবে চলে গেল কেন? সেটাই তো বুঝতে পারছি না, কিছুতেই বোধগম্য হচ্ছে না গোপালের এই ব্যবহারটা। সবই আমার নসিব কৃষ্ণচন্দ্র। আসলে আপনার গোপালের ওপর আমি বড় বেশি ভরসা করেছিলাম। কি দরবারের খুব কাছেই বাঘ ডাকছে যে। এই এই সকলে অস্ত্র নিয়ে তৈরি থাকো। অস্ত্র দিয়ে আর কি হবে সেনাপতি মশাই? ওই বাঘ তো অস্ত্রে কাবু হয় না। হ্যাঁ, ঠিক বলেছ, এই বাঘ অমর, তাই অস্ত্রে মরে না। কি পাগলা বিজ্ঞানী, বাঘের পিঠে তুমি? হ্যাঁ, আমি, এটা আমার পোষা বাঘ, পোস্ত তো। এই বাঘকে দিয়েই আমি দিনের পর দিন তোমার রাজ্যে মানুষ মেরে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছি। হ্যাঁ, তৈরি করতে সফল হয়েছি, খুব সফল। কিন্তু কেন? হ্যাঁ, এই নবাবটাকে তাড়িয়ে ওই যে সিংহাসন, ওই সিংহাসনের দখল নেব আমি। এই সিংহাসনের দখল তুই কোনোদিনও পাবি না। মূর্খ, মাথা মোটা মোটা মাথা, তুই কি ছাড়বি না রে? জানিস, আমি ইশারা করলেই আমার এই বাঘ তোর ধর থেকে মুন্ডুটা কুচুট কুচুট করে ছিঁড়ে কচমচ করে চিবিয়ে খাবে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। তখন আর থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ওর সিংহাসন তখন আগলাবে কে কে কে। শোন, বেশি কথা আমি পছন্দ করি না, তাই 1 থেকে 10 গোনার মধ্যে সিংহাসন থেকে নেমে আয়। 1 2 3 4 5 না, ভুলেও এ কাজ করতে যাস না। আমার বাঘ তাহলে খেপে গিয়ে তোদের সকলকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। কি, আমার বাঘ এরকম পিছন দিকে যাচ্ছে কেন? আরে এই
বদতমিজ বাঘ, দৌড়ে আয়, দৌড়ে আয়, গর্জন ছেড়ে সকলকে চমকে দে। এই না তো তাও আসছে না তো। এই দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লো যে, এটা কি করে হলো? হ্যাঁ, এটা হলো লোহার প্রতি চুম্বকের আকর্ষণ। চুম্বকের টানে তোমার লোহার তৈরি নকল বাঘ আটকে পড়েছে, তাই আর তোমার কথা মতো না হালুম না ছুট। সেনাপতি, এক্ষুনি এই বদমাস্টার হাতে হাত করা পড়াও। জনাব, যত নষ্টের গোড়া এই লোকটাই বিজ্ঞানের অপব্যবহার করে লোহার তৈরি নকল বাঘ দিয়ে সারা রাজ্যে এতদিন এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল। এই শয়তানটার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করলাম আমি। যাও যাও, একে কারাগারে নিয়ে যাও। এই কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। তোকেও আমি দেখে নেব, হ্যাঁ, তোকেও আমি দেখে নেব আমি। আরে যা যা, এখন তো কারাগারে গিয়ে উত্তম মধ্যম খা, তারপর না হয় দেখে নিস। এমন অসম্ভবকে কি করে সম্ভব করলে গোপাল? সেটা না হয় পরে বলবো, তার আগে সৈন্য সামন্ত লাগিয়ে ভালো করে তল্লাশি চালান তো। কিসের তল্লাশি? লোহার বাঘ যেহেতু মানুষ খেতে পারে না, তাই আমার মনে হয় বাঘের মুখে হারিয়ে যাওয়া সব লোককেই কোনো এক গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। ঠিক মতো তল্লাশি চালালেই সবাইকে খুঁজে পাওয়া যাবে। ঠিক বলেছো তুমি। আমি এখনই তল্লাশির ব্যবস্থা করছি। সেনাপতি চাবুক মেরে ওই শয়তানটার পেট থেকে কথা বের করো। হারিয়ে যাওয়া সকলকেই আমি ফিরে পেতে চাই। ধন্য 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 গোপাল, ধন্য তোমার বুদ্ধি, ধন্য তোমার জন্যই বাঘের মুখে হারিয়ে যাওয়া আমার রাজ্যের সব লোককে আমি ফিরে পেয়েছি গোপাল, সব লোককে ফিরে পেয়েছি। আচ্ছা বলো তো, কি করে বুঝলে যে বাঘটা নকল? ওই যে যখন শুনলাম যে বাঘটাকে লক্ষ্য করে যত অস্ত্র ছোঁড়া হয়েছে সব অস্ত্র তার গায়ে লেগে ফিরে এসেছে, ওটাই আমার প্রথম খটকা। তারপর বাঘটা যখন ভেড়াটাকে খেলো না, অথচ আমাদের মন্ত্রী মশাইকে মুখে করে তুলে নিয়ে গেল, এরপর বাঘের গায়ে আমার হাত লাগলো। ও বাবা, কি ঠান্ডা শরীর! তখন আমি চলে গেলাম কৃষ্ণনগরে আমাদের বিজ্ঞানীর সাথে আলোচনা করার জন্য। ও, তার মানে শুধু বিজ্ঞানীর সাথে কথা বলবার জন্যে তুমি কৃষ্ণনগর গিয়েছিলে? ও এর জন্য মন খারাপ করেনি? হ্যাঁ, মন খারাপ হয়েছিল, তবে সেটা আমার বইয়ের জন্য নয়। মন খারাপ হয়েছিল আমাদের মন্ত্রী মশাইয়ের জন্য। বেচারাকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্যটা তো আমি নিজের চোখে দেখেছি মহারাজ। ব্যাটারি পাজিটা আমাদের একটা অন্ধকূপে আটকে রেখেছিল, কদিনে একটু খেতেও দেয়নি, ভেবেছিলাম মরেই যাব। কিন্তু গোপালের বুদ্ধির জোরে আমার হারিয়ে যাওয়া হাজার লোকের সাথে আপনাকেও ফিরে পেয়েছি। গোপাল আমার সাথে ঝগড়া করে কৃষ্ণনগরে চলে না গিয়ে আমাকে তো সব কথা বলে যেতে পারতে। পাগল নাকি? যা পেট পাতলা লোক আপনি! পেটের কথা বেরিয়ে পড়লেই তো ওই পাগলা বিজ্ঞানী সতর্ক হয়ে যেত। আমার পেট নিয়ে তোমার আর চর্চা না করলেও চলবে। গোপাল 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 গোপাল, তুমি যে আমার কি উপকার করেছো তার জন্য জিন্দেগি ভর আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো। এ বাবা, শুধু শুকনো ঋণ? আচ্ছা, আরবে কি পুরস্কার দেওয়া মানা নাকি? না 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 না, আমি দুহাত উজাড় করে তোমাকে উপহার দেব। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা।